নামটা আমার চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আমি এই নামটি, কিন্তু মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উত্তরসূরি। ও কি এসবের পেছনে আছে? তাহলে তো যে করেই হোক আমাকে বিয়েটা আটকাতে হবে। ধেত্রী, কি সব আবল তাবল ভাবছি আমি। এখানে তো আরসি এর পুনরূপ আছে, তার মানে তো এই নয় যে সেই কালপিট। আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি। তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আরসি চক্র পরিচালনা কি সম্ভব? হতেও পারে, আবার নাও হতে পারে, তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আশ এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই। সবার উপর নজর রাখার করা নির্দেশ জারি করে দিলাম। নীরবকে দেওয়া হলো সবার বায়োডাটা চেক করার দায়িত্ব, আর অগ্নি আমার সাথে থাকবে, যে কোনো সময় ডাকলে যেন পাই। সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো। ওদের কাজ বুঝিয়ে দিতে দিতে এদিকে খেয়াল করলাম বেলা বেশ ভালোই হয়েছে, তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই, তাই ওদের 4 জনকে ছুটি দিয়ে দিলাম, ওরা ওদের কাজ করবে। আমি অফিসে ডেস্কে বসে কাজ করছি। ঠিক তখনই দরজায় কেউ নক করলো। আমি বললাম কামিং। ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে। কফিটা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার মুখটা দেখে সন্দেহ হলো। ও কিছু একটা বলতে চায়, তবে ভয় পাচ্ছে, তাই বলছে না। আমি বললাম দাঁড়াও। সে বলল আগে স্যার, আপনার কিছু লাগবো? আমি বললাম না, আমার কিছু লাগবে না, তবে তুমি কি কিছু বলতে চাও? সে বলল কই স্যার, আমি তো কিছুই বলতে চাই না। আমি বললাম দেখো, তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি নির্ভয়ে বলো। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে বলল স্যার, সত্যি আপনি কাউরে কইবেন না তো? আমি বললাম না, কিছুই বলবো না, তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি, পাক্কা। ছেলেটা রীতিমতো ঘামছে। আমি তো দেখি 1 গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম। আমার হাত থেকে গ্লাসটি নিয়ে সবটুকু পানি খেয়ে ফেললো সে। আমি বললাম বলো রজিম, কি জানো তুমি? ভয় পেও না। ও কিছু বলতে যাবে এর আগেই কেউ দরজায় নক করলো, আর রমেশ হকচকিয়ে উঠে দাঁড়ায়। আমি ইশারায় তাকে থামতে বলি। বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম। এ মা, এত দেখি ইসি, খুব বাচ্চা বেঁচে গেলাম। বোকামে পুলিশ অফিসার হয়েছিস আর এতটুকু বুদ্ধি নেই? বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি, বলত কোথাকার। যাক, ভালো তো আমারই হয়েছে। আমি মনে মনে এসব ভাবছি, তবে ভাবনাটা ভেঙে গেল। ইসির একটা কথাতে একদম 440 বললে শখ খেয়ে গেলাম মনে হয়। ইসি বলল স্যার, বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার অভ্যাস আমার নেই। ওমা, বলে কি? আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি? ইসি বলল স্যার, শুনতে পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বলো, শুনতে পাচ্ছি, কি বলতে চাও তুমি? ইসি বলল আমার 2 দিন ছুটি চাই। আমি বললাম মানে? 2 দিন হয়েছে জয়েন করেছেন আর এখনই 2 দিন ছুটি চাইছেন? এটা কি মগের মূল্য পাইছেন? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব? অফিসের কাজ কি করবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালো রাগ হচ্ছে তার, তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইসি বলল দেখুন স্যার, ছুটিটা আমার খুব দরকার, প্লিজ স্যার, প্লিজ। আমি বললাম এখন কোনো ছুটি হবে না, আগে বস ফিরুক, ওনার থেকে ছুটি চেয়ে নেবেন। রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। উফ, দেখতে সেই লাগছে রাগী লোকটা। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার, কিন্তু তার আগে বেরিয়ে যায়। যাওয়ার সময় আমার রুমের দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে গেছে। ইস, আর একটু হলেই ভেঙে যেত। কি জরিমানা দিত? নিজেই বিড়বিড় করে এসব বলতে লাগলাম। এতক্ষণে রমিজ চলে গেছে, এখন ওকে ডেকে কথাগুলো শোনা দরকার, তাই ডেকে পাঠালাম আবার। তবে রমিজ আসার আগেই আমার ফোনে একটি কল চলে আসলো, আর আমাকে বেরিয়ে পড়তে হয়। আমি বললাম হ্যাঁ অগ্নি, বলো। অগ্নি বলল স্যার দেখুন এগুলো কি। আমি একটু এগিয়ে গিয়ে বাক্সভর্তি মালগুলো দেখে নিলাম। ও মাই গড, এ তো ড্রাগস। দেখে মনে হচ্ছে ড্রাগস গুলো কিছুক্ষণের মধ্যে এনে রাখা হয়েছে। ঠিক তাই, কিছুক্ষণ আগের ঘটনা। ম্যানেজারের কেবিন ল্যান্ডলাইনে ফোন এসেছিল, যেটা আমি ধরেছিলাম। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে বলল আজকে 2টি স্পেশাল মাল গেছে, রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও। আমি বললাম ওকে। কথাগুলো শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে। যাক, এটা আমারই ভালো হলো। ফোনটা কেটে ভাবতে লাগলাম মালগুলো কোথায় পৌঁছানোর কথা বলো। একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা কোথায়, আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দিই সবটা, এবং সেও আমার কথা মতো ওইখানে চলে যায়। ওইদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম। আমি বললাম হ্যালো। নীরব বলল হ্যালো স্যার। হ্যাঁ নীরব, আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করো, দেখো কি পাওয়া যায়। নীরব বলল ওকে স্যার। নীরবের ফোনটা কাটার পরপরই রমেশ রুমে কফি নিয়ে প্রবেশ করলো। এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে। এখন আমরা সেই বন্ধ স্কুলের ভেতর আছি। আমার আর অগ্নির কথার মাঝখানেই ফোন এলো। নীরব বলল স্যার, নাম্বারটা প্রাইভেট, ট্র্যাক করা যাচ্ছে না। আমি বললাম ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, বলি ফোনটা কেটে দিলাম। অগ্নি বলল কি হলো স্যার? আমি বললাম নাম্বারটা প্রাইভেট, তাই ট্র্যাক করা যাচ্ছে না। অগ্নি বলল খুব চালাক। আমি বললাম
এত বড় কারসাজি আর লুকচুক করে আড়ালে করছে, তাদের কাছে তো এটা অতি সামান্য। অগ্নি বলল, তাও ঠিক স্যার। কথা বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগছে, তবে অগ্নি উল্টো পজিশনে ছিল। ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম। অগ্নি চাইছিল শুট করার জন্য, কিন্তু না, আমি বাধা দিই, কারণ এখানে গন্ডগোল করতে গেলে কেউ আমাদের চিনে ফেলতে পারে। এতক্ষণ চিনতে পারার কথা না, কারণ জায়গাটা বেশ ছিপছিপে আর অন্ধকার, আর আমাদের মুখে মাস্ক ছিল। খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, অগ্নি তুমি বাসায় চলে যাও, রেস্ট দরকার। সে যেতে চাইলো না, তাও জোর করে পাঠালাম, এই বলে যে সময়ের প্রয়োজন হলে তোমাকে ডেকে নিব। ব্যাপারটা আমারই কেমন যেন গুলাটে লাগছে। লোকগুলো কোথা থেকে এলো আর আমাদেরকে আক্রমণ করে বসলো? এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পরবর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেল জানার জন্য। যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসাররা কোনো না কোনো ভাবে দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মর্মান্তিকভাবে জীবন দিতে হয়েছে। তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ সিক্রেট ভাবে কেসটা নিয়ে নামেনি, এই প্রথম আমি এসেছি। আর ওইদিকে সিআইডি দের একটি স্পেশাল টিম এসেছে। সিআইডি এর কথা মনে পড়তেই চিন্তা হতে লাগলো ঈশিতার জন্য। আমি তো জানিও ওদের প্ল্যান কি, আর ও কি বুঝতে পেরেছে এসব কিছুর মাস্টার মাইন্ড ঠিক কি ধরনের লোক সেটাও জানেন। যদি ভুলভাল প্ল্যান করে তাহলে তো ঈশিতাও না। কি সব ভাবছি আমি বোকার মতো। ঈশি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে নেমেছে কেসে, ও নিশ্চয়ই কাছাকাছি করবেন। হঠাৎ আমার ফোন বেজে উঠলো, চেয়ে দেখি একটা অচেনা নাম্বার। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে বলল আমাকে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি বললাম জাস্ট ওয়েট, আই উইল কাম ফাস্ট। ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে। শুনশান একটি জায়গা, নির্মাণ কাজ চলছে কয়েকটি বাড়ি। বুঝতে পারছি না এরকম একটা জায়গায় কেন আসতে বলেছে। একটু এগিয়ে যেতেই দুজন লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, কিছুই বলতে পারছি না। রাজ, তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতেও পারিনি। তুই কি করে ভাবলি আমি এত বোকা? মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার। তার মানে আমি কি ধরা পড়ে গেলাম? ম্যানেজার বলল, তুই কে বল, আসল পরিচয় কি তোর? আমি বললাম, স্যার আপনি কি বলছেন এসব? ম্যানেজার বলল, চুপ, একদম চুপ, কথা বলবি না। আমি বললাম, স্যার আমি তো রাজদীপ, আপনি ভুলে গেছেন কি করে? ম্যানেজার বলল, নাটক করিস না আমার সাথে। আমি বললাম, বিশ্বাস করুন স্যার আমি কিছুই করিনি। আপনি কি নাটকের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বলল, আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছিল, তুই আমায় বলিসনি কেন? এই রে, এ তো মহা মুশকিল। যত বোকা ভেবেছিলাম তত বোকা নয়। ম্যানেজার বলল, এই হারামির বাচ্চা, কথা বলছিস না? আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ঢুকেনি। এই যে দেখুন স্যার। পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই। ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল দিয়ে রিং হওয়ার আগে কেটে দিয়েছিলাম। আমি বললাম, স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপে আপনাকে কল দিতে ভুলে গিয়েছি, আমায় এবারের মতো মাফ করে দিন স্যার, জীবনে আর এরকম ভুল কখনো করব না। ম্যানেজার বলল, তাহলে সেখানে কারা গিয়েছিল? আমি বললাম, কোথায় স্যার? ম্যানেজার বলল, যেখানে যাওয়ার কথা ছিল। যাকে বাদ দে, এই তোকে লাস্ট সুযোগ দিলাম, কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কলকাটি নাড়াচ্ছিস তাহলে কিন্তু জানে মেরে ফেলবো তোকে। আমি বললাম, স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না? আমি কেন আপনার ক্ষতি করব? যে আপনি আমার এত বড় উপকার করলেন। স্যার আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি আমায় এভাবে ভুল বুঝতে পারলেন, খুব কষ্ট পেলাম স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ রাজ, আমিও তোকে অনেক ভরসা করি, কিন্তু তুই যদি নাই জানিস কাউকে কিছু, তাহলে কি করে কেউ পৌঁছবে? আমি বললাম, একটা প্রশ্ন করব স্যার। ম্যানেজার বলল, হ্যাঁ বল। আমি বললাম, কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা? ম্যানেজার বলল, ও কিছু না, এত কিছু তোর জানার প্রয়োজন নেই, যা বাসায় চলে যা। চোরের মতো এড়িয়ে গেল কথাটা, কিন্তু কোনো লাভ নেই ব্রো। আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বেচা অসম্ভব। ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি। নিজের রুমে যাব, অমনি পিছন থেকে কেউ নাম ধরে ডাকলো। আমি বললাম, জি। মা বলল, তোমার সাথে দুটো কথা ছিল, একটু সময় হবে তোমার? আমি বললাম, জি বলুন, আমি শুনছি। মা বলল, আর মাত্র 12 দিন বাকি, তারপরেই আমাদের মেয়ে আরিশার বিয়ে তারিখ ঠিক করা হয়েছে। আমি বললাম, তো? মা বলল, কালকে রোহান আর আরুর এঙ্গেজমেন্ট, সেই উপলক্ষে বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছে, তাই তোমার থাকতে বলেছিলাম আর কি। আমি বললাম, ও। মা বলল, থাকবে তো? আমি বললাম, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। বাবা বলল, তুমি তো আমাদের ছেলের মতোই, আর আরু তোমার বোনের মতোই, কেন এমন করছো তুমি? আমাদেরকে নিজের পরিবার ভাবতে পারো। মা বলল, হ্যাঁ তোমার আঙ্কেল ঠিক বলছে, তুমি একা একটা ছেলে, আমাদের বাসায় থাকো, অথচ বাহিরে খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও, এটা আমাদের ভালো লাগে না বাবা। আমি বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব থাকার। কথাটা বলে ওনাদের কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম নিজের রুমে। বাহ, নিজেদের ছেলেকে এত অবহেলা করলো, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল
একবার খোঁজ পর্যন্ত নিল না। আর এখন অচেনা একটা ছেলের জন্য কত দরদ। কথাগুলো মনে মনে ভাবছি, তখন হঠাৎ মনে হলো ঈশিতার কথা। তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল। ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল করলাম। কল ধরতেই আমি বললাম, হ্যালো অগ্নি। অগ্নি বলল, হ্যালো স্যার। আমি বললাম, তোমার একটা কাজ করতে হবে। অগ্নি বলল, বলুন স্যার। আমি বললাম, তোমাদের অফিসে ঈশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে। অগ্নি বলল, ওকে স্যার। বলেই ফোনটা কেটে দিলাম। পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কারণ আজ কোনো কাজ করব না, বাড়িতেই থাকবো। বোনের এঙ্গেজমেন্ট বলে কথা। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে। তাই একটু ছাদের দিকে গেলাম। গিয়ে দেখি কেউ ছাদের রেলিংয়ে আকাশের দিকে চেয়ে আছে। ঠিক বুঝেছেন আপনারা, সে অন্য কেউ নয়, ঈশি। আমাকে দেখে একটুও নড়ল না। হাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে। ভাবনা এতটাই মগ্ন যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সে তা টেরও পাচ্ছে না। দেখতে অসাধারণ মায়াবতী একটা মুখ, একদম নিষ্পাপ শিশুর মতো। কথা বলতে ইচ্ছে করছে আমার খুব, কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না। এতে দুর্বলতা বাড়বে, ভয় কমবে না। তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে খেয়াল করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে। ঘুরে দেখি ঈশি। ঈশি বলল, থ্যাঙ্কস। আমি বললাম, হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন? ঈশি বলল, ছুটি দেওয়ার জন্য। আমি কিছু বলতে যাব, তার আগে ছাদ থেকে নেমে গেল ঈশি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একা একা ছাদে ভালো লাগছে না। এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করি। রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিচের কাজ দেখতে পেলাম। পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠান হবে, সাথে আরো কিছু হয়তো আছে আজকে, তাই এমন ভাবে সাজানো হচ্ছে। যাকগে, এসব ভেবে আমার লাভ কি? নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে। মনে হলো কেউ দরজায় নক করছে। মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম। এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবেন? ভাবি বলল, খাবে চলো। আমি বললাম, মানে? আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম। ভাবি বলল, ভুলিনি ভাই, তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমানের মতো, তাই মা বলল তোমায় ডেকে নিয়ে যাওয়ার জন্য। আমি বললাম, আমি কিছু বলতে না দিয়েই তাড়াতাড়ি এসো, সবাই নিচে বসে আছে। আজব, কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না? আমাকে কি মানুষ মনে হয় না? নিজেদের কথা বলে চলে যায়। তবে ভাবির কথাগুলো ঠিকই আছে, আমি তো আজ ওনাদের মেহমানের মতোই। তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে এলাম নাস্তা খাওয়ার জন্য। এসে দেখি ভাইয়া, ভাবি, মা, বাবা আরো এসে সবাই আছে, সাথে নিউ মেম্বার। এদের আমি চিনতে পারছি না, হবে হয়তো কোনো রিলেটিভ। আমি আসতে সবাই খাওয়া শুরু করলো। খাবার মাঝে বাবা আমায় বলল, বাবা রাজ। আমি বললাম, জি। বাবা বলল, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? আমি বললাম, কি অনুরোধ? বাবা বলল, আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয়, দুটো। যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো। আমি বললাম, তো এটা আমায় বলার কি আছে? বাবা বলল, আছে। বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। বাবা বলল, তোমার কাছে আমার একটা আবদার ছিল। বাবা তার কথাটা শেষ করতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল চলে আসে। তিনি সবাইকে বলে জরুরি একটি কাজ আছে, তাই বেরিয়ে গেছে। তারপর বাসার কেউ আর এই বিষয় নিয়ে কথা বলেনি, আমিও কিছু জানতে চাইনি। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে যায়, আর যে যার যার মতো কাজ করতে থাকে। আমি রুমে বসে আছি, তখনই ফোনে একটা কল আসে। আমি বললাম, হ্যালো। অপর পাশ থেকে বলল, কিছু ব্যক্তির পরিচয় জানা দরকার। আমি বললাম, ঠিক আছে। অপর পাশ থেকে বলল, খুব তাড়াতাড়ি দরকার। আমি বললাম, রাখুন। ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি, কিন্তু তেমন কিছু পাচ্ছি না। দেখতে দেখতে সন্দেহ হয়ে যায়। পার্টিতে আমন্ত্রিত লোক আসা শুরু করেছে। আমি অগ্নিকে ফোন করে জানিয়ে দিই পার্টির কথা। আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো। পার্টিটা মনে হচ্ছে বেশ জমজমাট হয়ে উঠবে। আমি তৈরি হয়ে কালো প্যান্ট, সাদা শার্ট, সাথে ব্লু কালার কোট, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি। রোহানদের বাড়ির লোকজন ইতিমধ্যে চলে এসেছে, সবাই অপেক্ষা করছে পাত্রীর জন্য। আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, নো থ্যাঙ্কস। সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো। আমি বললাম, আমি ড্রিঙ্কস করি না। সে বলল, ইয়াং ম্যান, এটা ফলের জুস। এতক্ষণ ওনার দিকে না তাকিয়ে কথা বলছিলাম, কারণ আমার মুখটা ফোনের দিকে গুজা ছিল। যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র যিনি, উনি ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানে। তবে আরেকজন ব্যক্তি জানতেন, সেটা না হয় আপনাদের অজানাই থাক, পরে আস্তে আস্তে ঠিকই জেনে নেবেন। আমি বললাম, ওহ সরি আঙ্কেল, আমি খেয়াল করিনি। আঙ্কেল বলল, কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল, আছি ভালো বাবা, তুমি কেমন আছো?
আমি বললাম, এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল বলল, আমি বুঝি বাবা তোমার কষ্টটা, নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। আমি বললাম, সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা বলছি, লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতেও ওনাকে আমাদের বাড়িতে দেখেছি। আমাদের অনেক স্নেহ করতেন উনি। যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন। নিজের বাবা মার থেকেও ওনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, আর সেখান থেকে ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরের দিকে হা করে তাকিয়ে আছে, দেখে আমিও সেদিকে তাকালাম। মার্শাল্লাহ, আমার বোনটাকে ঠিক রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপর আটকে গেছে। কে বলুন তো দেখি আপনারা? একদম ঠিক ধরেছেন, ইসির উপরই আটকে গেছে। আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ইসিকে আজ দারুণ লাগছে, নীল রঙের ড্রেসে পুরো যেন নীলপরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘুর কাটলো মিজান আঙ্কেলের কথায়। আঙ্কেল বলল, থাক তাহলে এনজয় করো। আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম, আর অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় গনিয়ে এলো, বদল করে নিল আংটি। দুজনকেই সবাই করতালির মধ্যে অভিনন্দন জানাচ্ছে। দুজনকে আমিও তাই করলাম। আংটি বদল শেষে তার রূপ বদলে গেল, মানে মুহূর্তের মধ্যেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এরকমটা পূর্বের প্রস্তুতির কারণ। এখানে পার্টির দুটো হবার কথা ছিল, আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়ার হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে। ভাইয়া বলল, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমাদের আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, আর অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরা ভাই আদি আল এহসান 24তম শুভ জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টিতে জোরে করতালি বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ের মুখ থেকে কথাটা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বেরোতে শুরু করলো। কোনো মতে হাত দিয়ে চোখের পানিটি মুছে নেই। ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয়, আর তারপর বলা শুরু করলো, আজ আমার ছোট ছেলে আদিবের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখ গলেই মলি হয়ে রয়েছে। কিছুক্ষণ থেকে বাবা আরো বলা শুরু করলো, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়। শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসব কিছু আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে। উনি ইশারায় বলছে আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব, আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঈশিতাকেই দেখতে পাচ্ছি না পার্টির কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখি, তখনই কানে একটা নাম ভেসে আসে। বাবা বলল, রাজদীপ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে ডাকছে কেন? ওরা কি চিনে ফেলছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ একটু স্টেজে আসবে। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অজ্ঞাত স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাতে ধরে বললেন, রাজ, তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমেই তোমাকে আদি বলে ভেবে নিয়েছে। আমি বললাম, দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। বাবা বললেন, রেগে যেও না প্লিজ, আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিনে আমাদের থেকে নিজেকে আড়াল রাখতে পারতো না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যেই পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কাঁদছে। খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আমি তোমাদের আদি বাবা। ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। বাবা বলল, রাজ, তোমার কাছে একটা অনুরোধ করব। আমি তাকিয়ে আছি, কিছু বলতে পারছি না। বাবা বলল আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা। ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে দাঁড় করিয়ে হাতে কেকের ছুরিটা ধরিয়ে দিলেন। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমবার মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা আরো সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমায় খাওয়ালো, কিন্তু ঈশিতাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে এলাম ঈশিতার খুঁজে। এসে প্রথমে ওর রুমের দিকে গেলাম, গিয়ে দেখি সেখানে কেউ নেই। তারপর গেলাম আমার রুমে, মানে আদির রুমে। গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধা আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। রুমে আমার ছবি ছিল, তবে এত বড় না। পিছন দিকে ঘুরে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। তুই কোথায় হারিয়ে গেছিস আদি ভাইয়া? তোকে আমি অনেক খুঁজেছি জানিস, কোথাও পাইনি।
মনি আর বাপ্পি মানে আমার বাবা মা, ওরা কেউ খোঁজ দিতে পারেনি তোর। তোর আমার উপর অনেক অভিমান তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম তাই তো, কিন্তু তুই তো দেখেছিস আমার বাবা মা জোর করে আমাকে নিয়ে গেছে। আমি তো তখন তোর থেকে ছোট ছিলাম, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তাদের সাথে। জানিস আমি 5 বছর পরই দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। অনেক জায়গায় খুঁজেছি তোকে, আজও খোঁজ করি তোর, জানি না কোনোদিন তোকে পাবো কিনা। তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। আমি কথাগুলো শুনে জ্ঞান শূন্য হয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু না, আমার ভাবনাটা ভুল। আমার পরিবার আমায় অনেক ভালোবাসে, আর আমি তাদের বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, 2 হাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায়। ব্যথা পেয়েছে বলে মনে হচ্ছে। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মেজ বয়সী একটা লোক, চিনতে পারছি না। আমি বললাম আই এম সরি। সে বলল ইটস ওকে, বলেই দুজনে দুদিকে চলে যাই। কিন্তু হঠাৎই সে আবার আমায় পিছন ফিরে ডাক দেয়, হে ইয়াংম্যান, তুমি তো রাজ তাই না? আমি বললাম জি। সে বলল আমি রৌফ চৌধুরী, বলে একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয়। আমিও হ্যান্ডশিপটা করেই নেই, তবে আমার কেমন যেন একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, ওই আরসি এর লিস্টে রৌফ চৌধুরী নাম নেই। এটা কেমন কথা, যেখানে রোহান নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবা মার নাম থাকার কথা। ওনার সাথে 2-1টা কথা বলা হয়, তারপর পার্টি শেষে সবাই যার যার রুমে চলে যায়। আমিও নিজের রুমে চলে আসি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে আমি এতদিন বিনা কারণে আমার পরিবারকে অনেক ভুল বুঝেছি, তবে অনেক আনন্দও লাগছে আজকে। নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন বলে মনে হচ্ছে আমায়। ইসি আমায় এখনো মিস করে। ছোটবেলা যেটা বন্ধুত্ব ছিল সেটা এখন ভালোবাসা রূপান্তরিত হয়েছে। অনেক ভাবনার জগতে ডুবে গিয়ে হঠাৎ মনে পড়লো আমায় আবেগ নিয়ে বসে থাকলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার সমাধান করতে হবে। তারপর সবার কষ্ট দূর করে দেব আমি, আর নিজের পরিচয় লুকাবো না। এই রৌফ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলার নাম্বার ডায়াল করতে গিয়ে কেটে দিই। হয়তো ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব না করাই ভালো। এমনি বেচারাদের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভাঙে, তাই আজ সবার ঘরের দরজায় দরজায় গিয়ে ঘুরে আসি। সবার রুমে লক করা, শুধু আরো রুমটা খোলা। একটু উকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে, হয়তো রুমটা লক করতে ভুলে গেছে। তাই আমি আস্তে করে ভিতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখতে থাকি আমার বোনটাকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই আমি রুম থেকে বেরিয়ে আসি। তাই সমস্যাটা হয় রুমের বাইরে। তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এই সময় এখানে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। ইসি বলল, কি ব্যাপার আপনি এখানে? আমি বললাম, এই রে কি বলি এখন, সত্যিটা তো বলাই যাবে না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তারও ঠিক নেই। ইসি বলল, কি হলো, বোবা নাকি? আমি বললাম, বোবা হতে যাবো কেন? ইসি বলল, তাহলে অ্যান্সার কোথায়? আপনি এত সকালে এখানে কি করছেন? আমি মনে মনে ভাবলাম, যাক বাবা বেঁচে গেছি, দেখতে পাইনি আমি কোথা থেকে বের হয়েছি। আমি বললাম, ভাড়া দেওয়ার সময় তো এরকম কোনো শর্ত ছিল না যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে কাউকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি। চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। দেখি বুঝতে পারছি কাল সারা রাত এসে আদির রুমে ছিল, চোখগুলো লাল হয়ে আছে এখনো। তার মানে কাল সারা রাত কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়াই। আমি বললাম, হ্যালো রাতুল। রাতুল বলল, জি স্যার। আমি বললাম, শোনো, আমি একজনের নাম আর ঠিকানা তোমায় মেল করেছি, তার পুরো ডিটেলস আমার চাই, তা যত তাড়াতাড়ি সম্ভব। রাতুল বলল, ওকে স্যার। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পিছন থেকে আমাকে ডাক দেয়। তাকে দেখি সবাই আছে এখানে। মা বলল, তুমি কি অফিসে যাচ্ছ? আমি বললাম, কেন, কিছু বলবেন? মা বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমি বললাম, কেন? বাবা বলল, কাল আমাদের কথাটা রাখার জন্য। আমি বললাম, ও আচ্ছা, মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব। পিছন থেকে ভাবি বললেন, তা ভাই তুমি আমাদের সাথে ব্রেকফাস্টটা করেই যাও, খেতে কি ক্ষতি? ভাইয়া বলল, হ্যাঁ তা তো ঠিকই বলেছ, আর রোজই দেখি তুমি বাইরের রেস্টুরেন্টে খাবার খাও, এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয়? আমি মনে মনে ভাবলাম, বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। আমি বললাম, না কোনো সমস্যা নেই। মা বলল, তাহলে বাবা খাবারটা খেয়েই যাও। আমি বললাম, পরের বার থেকে খাবো, আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। বললেই বেরিয়ে যাব, দেখলাম আমার আগে বেরিয়ে গেল ইসি। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম। অফিসে ঢোকার পরপরই ম্যানেজারের রুমে ডাক পড়ে আমার। শালা ম্যানেজার আমার কাছে বেকাত গুটিয়ে দিল। ওই দিনের খবরটা পাওয়ার পর ছুটি বাতিল করে অফিসে ফিরে আসে সে। আমি বললাম, স্যার আসবো? ম্যানেজার বলল, আয় আয়। আমি ভেতরে ঢুকলাম। ম্যানেজার আমার কাঁধে হাত রেখে বলল, রাজ আমি দুঃখিত ভাই, সেদিন আমি না জেনে তোর উপর দোষারোপ করছিলাম।
ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে, আমায় তুই মাফ করে দিস কেমন? আমি বললাম, কি বলছেন স্যার, মানুষ মাত্রই ভুল, আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এসব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম। তবে খুব চিন্তা হচ্ছে, কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম। তাহলে ম্যানেজার কাকে ধরেছে বললো? অগ্নিকে ফোন দিয়ে দেখি তো। কিন্তু আশ্চর্য, অগ্নি তো ফুল তুলছে না। 3বার কল করার পর ফোনটা সুইচ অফ বলছে। এবার টেনশন হতে লাগলো। আয়েশকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল। সে বেরোবার সময় দেখেছে। রাতুলের নাম্বার পর্যন্ত বন্ধ। নীরবকে ফোন দিলাম। আমি বললাম, হ্যালো নীরব। নীরব বললো, হ্যালো স্যার। আমি বললাম, কোথায় আছো তুমি? স্যার, আমি তো বাহিরে একটা দরকারে বেরিয়েছি। আমি বললাম, রাতুল আর অগ্নি কোথায়? নীরব বললো, স্যার ওরা তো বাসায়। আমি বললাম, তুমি শিওর? নীরব বললো, হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? আমি বললাম, তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। নীরব বললো, ও সরি স্যার, বলতে ভুলে গেছি, ইলেকট্রনিক কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনে সমস্যা হয়েছে। আমি এর জন্যই বাহিরে এসেছি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আমি বললাম, থ্যাংক গড। ঠিক আছে, তুমি সাবধানে বাসায় যেও। বলেই ফোনটা কেটে দিই। কিছুটা নিশ্চিত লাগছে এখন। ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে কপালে স্লাইস করতে করতে কিছু একটা ভাবছি। আর তখনই কেউ দরজা নক করলো। বললো, স্যার আসবো? আমি বললাম, এসো। রমেশ বললো, স্যার আপনার কফি। আমি বললাম, রাখো। সেই কফি রেখে বেরিয়ে যাবে তখনই আমি বললাম, দাঁড়াও। আমার কথাটাই সে চমকে যায়। চেয়ারের দিকে ইশারা করে বললাম, বসো এখানে। বলে আমি দরজাটা লক করে দিলাম। আমি বললাম, রমেশ দেখো, আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোমার মতোই একজন মানুষ। সেদিন তুমি কিছু বলতে চেয়েছিলে, দুর্ভাগ্য আমি শুনতে পারিনি। এখন বলো প্লিজ, কি জানো তুমি? রমেশ বলল, স্যার আমি মেলা বছর এই অফিসে পিয়নের কাজ করি, তাই এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে কই আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন দেয়নি। আমি বললাম, নির্ভয়ে বলো। স্যার এই অফিসটা একটা দেয়াল মাত্র, যার উপরে অনেক অর্থনৈতিক কাজ চলে। কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফসকে বলে দিল। তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে। ভাবছে আমি হয়তো সেই দলেরই লোক। আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম। সে আবার বলা শুরু করলো, স্যার আপনি জানেন কিনা জানি না, এই অফিসের বস কিন্তু রাইসুল আহমেদ, ম্যানেজারের নাম নন। আমি বললাম, কি বলছো কি তুমি? আমি তো রাইসুল স্যারকেই বস ভাবি। রমেশ বলল, না স্যার, রাইসুল সাহেব বস নন, উনি ম্যানেজার। তাই বসরে কেউ চিনেও না, কোনোদিন দেখেও নি। রাইসুল সাহেবই সব পরিচালনা করে। আমি বললাম, তুমি এসব কি করে জানো? রমেশ বলল, স্যার দেয়ালেরও কান আছে, আর আমি তো মানুষ, সারাদিন অফিসে কাজ করি। আমি বললাম, তার মানে তুমি আরিফেতে সবার কথা শোনো, তাই তো? কথাটা শুনি রমেশ একটু ভরকে গেল। রমেশ শুকনো একটা ডুব গিলে বলল, না স্যার, আপনি যা ভাবছেন তা না। আমি বললাম, তাহলে কি? রমেশ বলল, স্যার কিছু কিছু কথা আসতে যেতে নিজে থেকেই কানে চলে আসে, তাতে আমার কিছু করার আছে, আপনি বলুন স্যার। আমি বললাম, আর কি কি জানো তুমি? সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এইসব শেয়ার করাটা তার ভুল হয়েছে, তাই কাচুমুচু হয়ে বলল, আমি আর কিছু জানি না স্যার। আমি বললাম, দেখো তুমি অনেক কিছু জানো, কিন্তু এখন যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে ম্যানেজারকে সব শুনিয়ে দেবো। ডেভিল একটা হাসি দিয়ে বললাম কথাটা। রমেশ বলল, স্যার বিশ্বাস করুন, আমি আর কিছু জানি না। আমি বললাম, বুঝেছি, তুমি আর কিছু বলবে না, আমি যা বলার ম্যানেজারকেই বলবো। রমেশ বলল, আপনার পায়ে পড়ি স্যার, আল্লাহর দোয়াই লাগে, আপনি কিছু বললেন না, আমায় জানে মেরে দিবে, স্যার বাঁচান আমায়। আমি রমেশকে উঠানোর সাথে সাথে কে যেন দরজায় নক করলো। মেজাজটা ঠিক 440 ভোল্টেজ হয়ে গেল। কে আপনি? আসুন আসুন। ইসি বলল, বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি বললাম, কেন? ইসি বলল, না দেখে মনে হচ্ছে। আমি বললাম, সবসময় নিজের ভাবনাটাকেও ঠিক ভাবাটাও কিন্তু ভুল। ইসি বলল, আমি ইসি জামান। আমি বললাম, ও আচ্ছা, নাইস নেম। ইসি বলল, আমি আপনার সাথে গল্প করতে আসিনি। আমি বললাম, আমি কখন গল্প বললাম? ইসি বলল, ফাইলগুলো নিন। আমি বললাম, এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস? ইসি বলল, সেটা আমি কখন বললাম? আমি বললাম, দেখুন মিস ইসি, আপনি কিন্তু রীতিমতো আমার সাথে তর্ক করছেন। ইসি বলল, আই এম সরি স্যার। আমি বললাম, ইটস ওকে। ইসি বলল, ফাইলগুলো আপনার ছিল, পরশু আমার ফাইলের সাথে ভুলে চলে আসে, তাই আমি কমপ্লিট করে রেখে দিই, কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত। কথাটা আসলে অনেকটা সত্যি। আমি বললাম, ও আই এম সরি এন্ড থ্যাংক ইউ সো মাচ। ইসি বলল, ইটস ওকে এন্ড ওয়েলকাম। বলেই সে বেরিয়ে যায়। আমি টেবিলে ফাইল দুটো রেখে মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি। আমার বোঝার বাকি নেই, মিস ইশিতা জামান, আপনি কেন আকবরে কারো সাহায্য করতে এসেছেন? তবে তোর ধারণা ভুল ইসি, তুই হয়তো ভাবছিস আমি এসবের 2 নম্বর কাজের সাথে জড়িত। তোকে খুব শীঘ্রই সত্যিটা জানাবো আমি। বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক আউট করে রেখে দিই। তারপরে আমার একটা ফোন আসে। আমি বললাম, হ্যালো। আয়েশ বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? আয়েশ বলল, জি স্যার ভালো। আমি বললাম, কি খবর বলো? আয়েশ বলল, খবর তো তেমন কিছু নেই স্যার, শহরের কিছু বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খোঁজ নিয়ে দেখছি এর মধ্যে কাউকে ধোয়া তুলসী পাতা পাইনি স্যার, তবে আরসি এর কোনো হদিশও মিলেনি।
আমি বললাম হাল ছেড়ো না, কেউ না কেউ তো হবেই এদের মধ্যে। আয়েশ বলল ওকে স্যার। আমি বললাম নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো, অল দ্য বেস্ট। বলি ফোনটা রেখে নিজেও কম্পিউটারটা অন করে কাজে লেগে পড়ি। আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে। আমি অগ্নিকে একটা কল করলাম। আমি বললাম হ্যালো অগ্নি। অগ্নি বলল জি স্যার, কেমন আছেন? আমি বললাম ভালো, তুমি কেমন আছো? তোমার ফোনে কি হয়েছিল? অগ্নি বলল জি স্যার আমি ঠিক আছি, ফোনটা একটু সমস্যা হয়ে গিয়েছিল। আমি বললাম কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভাবতেও পারো না। যাই হোক, যা বলছিলাম শোনো। তারপর আমি ফোনে তাকে অনেক কিছুই বলি। অগ্নি বলল ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আই উইল রেডি ফর এনি টাইম। আমি বললাম গুড অ্যান্ড বেস্ট লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে এক্সট্রা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্ক কাজ জেনেও দ্বিধাবোধ করে না। অগ্নির সাথে কথা শেষ করেই দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে, বেরিয়ে যাব। ঠিক তখনই ম্যানেজারের সামনে পড়লাম। ম্যানেজার বলল কোথায় যাচ্ছিস রাজ? আমি বললাম আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, মাথাটা তখন থেকে ব্যথা করছে, তাই আপনার রুমের দিকে যাচ্ছিলাম। এটা বলতে যে আজ বাড়ি চলে যাব। ম্যানেজার বলল ও আচ্ছা ঠিক আছে, যা রেস্ট নে, আজ তোর ছুটি। আমি বললাম ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বলি চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরলো আর আমি পিছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। বেচারা বুঝতে পারছে না কার উপর এত ভরসা করছে। বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের চারজনকে জানিয়ে দিলাম সবকিছু, তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্দেহ গড়িয়ে গেল। আমার কেন জানি মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইসি ছাড়া কেউ নয়, তাও ভাবতে পারি না। তবে যাই হোক, সেও একজন প্রশাসনের লোক আর উচ্চ প্রশস্ত অবস্থানে আছে। তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানেমান তোমার আদেও কিন্তু কম যায় না। তবে যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো, এখন নিজের কাজে মন দেই। রাত এখন 12টা বাজার কিছুক্ষণ বাকি। ফোন দিলাম অগ্নিকে। আমি বললাম হ্যালো অগ্নি। অগ্নি বলল জি স্যার। আমি বললাম আর ইউ রেডি? অগ্নি বলল ইয়েস স্যার, আই এম রেডি। আমি বললাম ওকে বেরো, আমি আসছি।